হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আইওটির লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে W5 স্লাইডের। তো আজকের ভিডিওতে মেনলি আমরা সেন্সর, অ্যাকচুয়েটর এর পাশাপাশি নতুন আরও কিছু টপিকস শিখবো। সেগুলো হচ্ছে স্মার্ট অবজেক্ট, এটা কী বা কীভাবে কাজ করে। এরপরে দেখব WSN অর্থাৎ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, এই জিনিসগুলো দেখবো আজকে ভিডিওতে মেনলি। তো চলুন শুরু করা যাক। তো সেন্সর অ্যাকচুয়েটর কি, এটা আমরা অলরেডি জেনে আসছি আগের ভিডিওগুলোতে। সেন্সর হচ্ছে একটা ইনপুট ডিভাইস, তাই না? সেন্সর কি করে? সেন্সর কালেক্ট ডেটা ফ্রম দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ সে এনভায়রনমেন্ট থেকে ডেটাকে কালেক্ট করে। কী টাইপের ডেটা? সেটা হতে পারে টেম্পারেচার, হতে পারে মোশন, এই টাইপের জিনিস হতে পারে, আর গ্যাস বা অন্য কিছু হতে পারে। অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর হচ্ছে পারফর্ম অ্যাকশন বেসড অন কমান্ডস, অর্থাৎ আমরা যে কমান্ডগুলো দেওয়া হয় তার উপর বেস করে যে অ্যাকশনটা পারফর্ম করে সে হচ্ছে অ্যাকচুয়েটর, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, যেমন লাইটের সুইচ অন অফ এগুলো। এবার হচ্ছে স্মার্ট অবজেক্ট, যেটা একটু আগে বলছিলাম যে আমরা এই চ্যাপ্টারে কিছু নতুন জিনিস শিখবো। স্মার্ট অবজেক্ট কি, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক কীভাবে কাজ করে, এই জিনিসগুলো শিখবো। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখবো সেন্সরের। তো স্মার্ট অবজেক্টটা হচ্ছে এ কম্বাইন অফ সেন্সর, অ্যাকচুয়েটর, প্রসেসিং, কমিউনিকেশন ফর্মস অ্যান্ড ইন্টেলিজেন্ট আইওটি ডিভাইস। অর্থাৎ এই স্মার্ট অবজেক্ট হচ্ছে একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? এই কটা জিনিস, সেন্সর, অ্যাকচুয়েটর, প্রসেসিং ইউনিট, কমিউনিকেশন, এই জিনিসগুলো কম্বিনেশনের ফলে যে অবজেক্টটা তৈরি হয় বা যে ইন্টেলিজেন্ট আইওটি ডিভাইস তৈরি হয় সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, আমরা আরও ডিটেলস আলোচনা করব পরবর্তীতে। এখন আমরা দেখব কম্প্যারিজন বিটুইন সেন্সর, অ্যাকচুয়েটর ভার্সেস হিউম্যান। মানুষের সাথে সেন্সর, অ্যাকচুয়েটর কম্প্যারিজনটা কীভাবে হতে পারে। সেন্সর হচ্ছে, চিন্তা করেন, হিউম্যান সেন্স, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো, অর্থাৎ আইস, এয়ার, স্কিন, নোজ, এগুলো হচ্ছে আমাদের মানুষের সেন্সর, তাই না? অ্যাকচুয়েটর কি? হিউম্যান মাসেলস, অর্থাৎ মুভমেন্ট, অ্যাকশন, আমরা যে মুভমেন্টগুলো করি, যে অ্যাকশনগুলো প্রতিদিন করি, সেগুলো হচ্ছে অ্যাকচুয়েটরের কাজ। অর্থাৎ আমাদের ব্রেন আমাদেরকে কমান্ড দেয়, যখন এই কাজটা করো আমরা সে অনুযায়ী কাজ করি। ঠিক আছে, এটাই হচ্ছে মানুষের সাথে সেন্সর অ্যাকচুয়েটরের কম্প্যারিজন। এখন আমরা দেখবো সেন্সরের কিছু গ্রুপিং আছে, সেই গ্রুপিংগুলো দেখবো এখন। তো ফার্স্টে হচ্ছে অ্যাক্টিভ অর প্যাসিভ। তো অ্যাক্টিভ সেন্সর কি? অ্যাক্টিভ সেন্সর হচ্ছে রিকোয়ার এক্সটার্নাল পাওয়ার টু অপারেট, অর্থাৎ তার এক্সটার্নাল পাওয়ার লাগে। অ্যাক্টিভ সেন্সর কাজ করতে গেলে তার এক্সটার্নাল পাওয়ার লাগে। আর প্যাসিভ সেন্সরে কী হয়? ডু নট নিড এক্সটার্নাল পাওয়ার, দে ডিটেক্ট ন্যাচারাল এনার্জি রিফ্লেক্ট বাই অবজেক্টস। অর্থাৎ এই প্যাসিভ সেন্সরে কী হয়? কোনো এক্সটার্নাল পাওয়ার লাগে না, সে হচ্ছে ন্যাচারালি আমাদের অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে যে এনার্জিটা আসে সেটাকে সে ডিটেক্ট করতে পারে বা সেটাকে সে কাজে লাগাতে পারে। তো এটা ছিল অ্যাক্টিভ সেন্সর এবং প্যাসিভ সেন্সর। তো অ্যাক্টিভ সেন্সরের এক্সাম্পল হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, আর প্যাসিভ সেন্সরের এক্সাম্পল হচ্ছে মাইক্রোফোন, ক্যামেরা, এগুলো হচ্ছে প্যাসিভ সেন্সর। ঠিক আছে, তারও কিছু সেন্সর টাইপস আছে, সেগুলো হচ্ছে ইনভেসিভ আর নন ইনভেসিভ। তো ইনভেসিভ সেন্সরটা কি? কাম ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য মিডিয়াম বিং মেজার, অর্থাৎ আমাদের যেই সেন্সরটা সরাসরি একটা অবজেক্টের সাথে কানেক্টেড হয়ে বা একটা মিডিয়ামের সাথে কানেক্টেড হয়ে মেজার করে কোনো কিছু, সেটাই হচ্ছে আমাদের ইনভেসিভ সেন্সর। যেমন ধরেন থার্মোমিটার প্রপস, এখানে কী হয়? থার্মোমিটারের যে পারদটা, সেটা যখন আমরা আমাদের বডি টেম্পারেচার সে রিড করে, সেটা কি আমাদের বডির সাথে অ্যাটাচ হয় না? তো এই যে একটা অবজেক্টের সাথে, অর্থাৎ বডির সাথে সেটা যে কানেক্টেড হয়ে তারপরে সেটা মেজার করে, এটাই হচ্ছে একটা ইনভেসিভ সেন্সর। তাহলে নন ইনভেসিভ সেন্সর কোনটা? ঠিক তার উল্টোটা, তাই না? তো যেটা বলছিলাম যে নন ইনভেসিভ সেন্সর যেটা, সেটা হচ্ছে ইনভেসিভের উল্টো, অর্থাৎ এটা মেজার করে কোনো রকম ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই, রিমোটিভলি। যেমন ধরেন এমআরআই সেন্সর, এমআরআই যখন করা হয়, এমআরআই মেশিন কি আপনার গায়ের সাথে লেগে যায়? তাই না, লেগে যায় না। তো এই যে ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া সে কী করে? আপনার বডিকে স্ক্যান করতে পারে, সে অনুযায়ী সে মেজার করে, তাই না? তো এটা হচ্ছে নন ইনভার্সিভ সেন্সর। এরপর হচ্ছে আরেকটা সেন্সর টাইপ হচ্ছে কন্ট্যাক্ট
অর নন কন্ট্যাক্ট। তো নাম থেকে তো আমরা বুঝতে পারছি কী হচ্ছে, কন্ট্যাক্টে কী হচ্ছে, দ্য ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট, অর্থাৎ এখানে কী রিকোয়ার্ড থাকে, আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট করতে হবে টার্গেটের সাথে। যেমন ধরেন এই যে টেম্পারেচার ডিটেক্টর, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, রেজিস্ট্যান্সে টেম্পারেচার ডিটেক্ট করা লাগে, তো সেক্ষেত্রে কী হয়, আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট লাগে, তাই না? আর নন কন্ট্যাক্ট সেন্সরে কী করা হয়, ডিটেক্ট প্রপার্টিজ উইদাউট টাচিং। যেমন ধরেন আল্ট্রাসনিক সেন্সরে কী হয়, ডিস্টেন্স মেজারমেন্ট করা হয়। যেমন ধরেন আমরা যদি হাতটা একটু উপরে দিই একটা ডিস্টেন্স শো করে, যদি আরেকটু উপরে দিই তাহলে আরেকটু বেশি ডিস্টেন্স শো করে। বাট আমরা কি আল্ট্রাসনিক সেন্সরের গায়ে হাত দিচ্ছি? গায়ে তো হাত দিচ্ছি না, তাই না? আমরা জাস্ট হাতটাকে আপ ডাউন করছি এবং সেন্সর সেটাকে মেজারমেন্ট করছে ডিস্টেন্সে, কতটুকু ডিস্টেন্স ওখানে আছে। তো এটা হচ্ছে নন কন্ট্যাক্ট সেন্সরের একটা এক্সাম্পল। এখন আমরা দেখব আরও টাইপের সেন্সর, সেটা হচ্ছে অ্যাবসোলিউট অর রিলেটিভ সেন্সর। তো অ্যাবসোলিউট সেন্সরটা কি? অ্যাবসোলিউট সেন্সরটা হচ্ছে প্রোভাইড এ ডিরেক্ট ইন্ডিপেন্ডেন্ট মেজারমেন্ট, অর্থাৎ এই অ্যাবসোলিউট সেন্সরটা ডিরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট যে মেজারমেন্ট সেটা দিয়ে থাকে। যেমন ধরেন অ্যাবসোলিউট প্রেশার সেন্সর, অর্থাৎ ওই টাইমে অ্যাবসোলিউটলি কতটুকু প্রেশার সেন্সরটা ক্যাপচার করতে পারছে সেটা হচ্ছে অ্যাবসোলিউট সেন্সর আমাদেরকে শো করে থাকে। আরেকটা টাইপের সেন্সর হচ্ছে রিলেটিভ সেন্সর, তাই না? তাহলে রিলেটিভ সেন্সরটা কি? প্রোভাইড ভ্যালুজ রিলেটিভ টু এ রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ কোনো একটা রেফারেন্স পয়েন্টের উপর বেস করে তার যে রিলেটিভ ভ্যালুগুলো সেগুলো সে প্রোভাইড করে থাকে। যেমন ধরেন ইনক্রিমেন্টাল এনকোডার হিসেবে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ইনক্রিমেন্টাল এনকোডারে কী করা হয়, যে আগের কোনটা ছিল তারপরে বেস করে একটা পয়েন্টকে সে ফিক্সড করে এবং তার উপর বেস করে কতটুকু ইনক্রিমেন্ট হবে সেটার করে সে আমাদেরকে শো করে। যেমন ধরেন আমাদের কোডে দেওয়া আছে 1 করে ইনক্রিজ হবে, তাহলে আগেরগুলো সে স্ক্যান করবে যে এগুলো কত করে ইনক্রিজ হয়েছে, তখন সে দেখবে যে 1 করে ইনক্রিজ হয়েছে, তখন ঠিক করে পরবর্তী ধাপে আবার 1 করে ইনক্রিজ করবে। এই যে আগের যে ধাপ থেকে সে রেফারেন্স থেকে পয়েন্ট নিচ্ছে বা আগের রেফারেন্স সে ইউজ করে তারপরে জিনিসটা অ্যাপ্লাই করছে, এই জিনিসটাই হচ্ছে রিলেটিভ সেন্সরের কাজ। তা আমরা এখন দেখব সেন্সরের অ্যাপ্লিকেশনগুলো, এরিয়া অফ অ্যাপ্লিকেশন অফ সেন্সর। তো সেন্সর বিভিন্ন জায়গায় ইউজ করা হয়ে থাকে। যেমন ধরেন ইন্ডাস্ট্রিয়াল সেন্সর কী করে, প্রেশার মেজার করে। প্রক্সিমিটি সেন্সর আমাদের বিভিন্ন ধরনের সিমিলারিটি ডিসিমিলারিটি কাউন্ট করে থাকে, বিভিন্ন ধরনের কাজ করে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। অথবা প্রক্সিমিটি সেন্সর হচ্ছে আমাদের যে অটোমেশনগুলো হয়ে থাকে মানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে, সেই কাজগুলো মেজারমেন্ট করে থাকে। এরপর হচ্ছে বায়োমেডিক্যাল সেন্সর কী করে, যেমন ধরেন ইসিজি মানে কী করা হয়, হার্ট রেট চেক করা হয়, তাই না? হার্টবিট কেমন আছে। এরপর হচ্ছে গ্লুকোজ সেন্সর, ডায়াবেটিস চেক করা যায় এর মাধ্যমে। তো এগুলো হচ্ছে একটা সেন্সর। এরপরে কি এনভায়রনমেন্টাল সেন্সর, এর মধ্যে কী থাকতে পারে, রেন সেন্সর থাকতে পারে, সয়েল সেন্সর থাকতে পারে, মানে বৃষ্টি হলে তার সেটা ডিটেক্ট করতে পারবে। সয়েল সেন্সর কী করে, মাটির যে ময়েশ্চার লেভেল সেটা চেক করতে পারবে। এরপর হচ্ছে অটোমোটিভ সেন্সর, এগুলো কী করে, অটোমোটিভ সেন্সর হচ্ছে স্পিড মেজার করে। ফুয়েল লেভেল সেন্সর হচ্ছে ফুয়েল লেভেলকে ডিটেক্ট করে যে কতটুকু ফুয়েল আছে ওই মুহূর্তে গাড়িতে বা প্লেনে বা যে কোনো ইয়েতে ফুয়েল যেখানে ইউজ হয় আর কি। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর যেগুলো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে বা বিভিন্ন ধরনের এরিয়াতে কাজ করে থাকে। আমরা পরবর্তীতে সেন্সর নিয়ে আরও আলোচনা করব। তো অনেকক্ষণ তো সেন্সর নিয়ে কথা বললাম, তাই না? এখন একটু কথা বলা যাক অ্যাকচুয়েটর নিয়ে। তো অ্যাকচুয়েটরের ক্লাসিফিকেশন এখন দেখব। তো এখানে বিভিন্ন ক্লাসিফাই করা যায় অ্যাকচুয়েটরকে। যেমন ধরেন বেসড অন টাইপ অফ মোশন, এখানে মোশনের টাইপের উপর বেস করে দুটো টাইপের অ্যাকচুয়েটর হয়, সেটা হচ্ছে লিনিয়ার অ্যাকচুয়েটর, একটা হচ্ছে রোটারি অ্যাকচুয়েটর। তো লিনিয়ার অ্যাকচুয়েটর কি, প্রডিউস স্ট্রেট লাইন মোশন, অর্থাৎ আমাদের যে মোশনটা কীভাবে যাচ্ছে সেটার জন্য একটা স্ট্রেট লাইন প্রডিউস করে সেই অ্যাকচুয়েটরটা। মোশনটা কীভাবে কাজ করবে তার জন্য একটা স্ট্রেট লাইন কমান্ড সে উপরে কাজ করে। আর রোটারি অ্যাকচুয়েটর কি, প্রডিউস রোটেশনাল অ্যাকচুয়েটর, অর্থাৎ আমাদের যে মোশনের জন্য যে অ্যাকচুয়েটরটা কাজ করবে সেটা কী হয়, রোটেশনাল ওয়েতে কাজ করে, রোটেট হয়ে তারপরে কাজ করে। বেসড অন পাওয়ার অর এনার্জি, ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটর, ডিরাইভেন বাই ইলেকট্রিসিটি, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটর মানে কি, সেটা কার মাধ্যমে কাজ করবে, অবশ্যই ইলেকট্রিক্যাল মাধ্যমে কাজ করবে, কারেন্টের সাহায্যে কাজ করবে, তাই না? তো বলা হয়েছে যে ডিরাইভেন বাই ইলেকট্রিসিটি।
আরেকটা টাইপের কী হতে পারে পাওয়ার বা এনার্জি বেস করে, সেটা হচ্ছে হাইড্রোলিক অ্যাকচুয়েটর, ইউজ প্রেশার লিকুইড, অর্থাৎ আমাদের যে প্রেশারাইজড সেটাকে সে কী করে লিকুইড আকারে করে নেয় এবং সে বেস করে সেটার উপর বেস করে সে এখন কাজ করে বা অ্যাক্ট পারফর্ম করে। এরপরে আরও টাইপের অ্যাকচুয়েটর আছে, সেটা হচ্ছে বাইনারি অ্যান্ড কন্টিনিউয়াস। বাইনারি অ্যাকচুয়েটর কি হ্যাভ অনলি টু স্টেট, বা বাইনারির মতন কী হয় দুইটা স্টেট থাকে। বাইনারিতে কি 0 বা 1, আর অ্যাকচুয়েটরে কী হয় অন বা অফ, তাই না? এই জন্য বলা হয়েছে যে বাইনারি অ্যাকচুয়েটর হিসেবে অন অফ যেই কাজগুলো করতে, যেমন ধরেন সুইচ অন অফ, কিংবা সেন্ডার রিসিভার, দুইটা মাধ্যম, এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়েটরের কাজ। এরপর হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকচুয়েটর, অ্যালাউ স্মুথ ভ্যারিয়েবল কন্ট্রোল, অর্থাৎ আমাদের যে মানে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে সে কী করে কন্ট্রোল করে এবং সেগুলো যাতে স্মুথ আকারে কাজ করতে পারে বা অ্যাক্ট পারফর্ম করতে পারে সেটার পরে এই কন্টিনিউয়াস অ্যাকচুয়েটর কাজ করে থাকে। বেসড অন এরিয়া অফ অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাকচুয়েটর, যেমন ধরেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকচুয়েটর কী মানে কী টাইপের হতে পারে, সেটা হচ্ছে রোবোটিক আর্মস, এটা এক্সাম্পল। এরপর হচ্ছে অটোমেটিভ অ্যাকচুয়েটর, অটোমেটিভ অ্যাকচুয়েটর কী করে পাওয়ার উইন্ডোজের কাজ করে থাকে, মানে উইন্ডোজে সে পাওয়ার দিয়ে থাকে। এরপরে কি মেডিকেল অ্যাকচুয়েটর, মেডিকেল অ্যাকচুয়েটরের উদাহরণ হতে পারে ভেন্টিলেটর, অর্থাৎ আমরা যেটা বলি ভেন্টিলেশন যে সাপোর্টটা দিয়ে থাকে সেটা কী করে থাকে অ্যাকচুয়েটর করে থাকে, সেটাকে বলা হয় মেডিকেল অ্যাকচুয়েটর। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অ্যাকচুয়েটরের। তখন আমরা দেখব মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম বা MEMS। MEMS ইজ এ টিনি ডিভাইস কম্বাইন মেকানিক্যাল প্লাস ইলেকট্রনিক্যাল কম্পোনেন্টস, অর্থাৎ MEMSটা হচ্ছে টিনি ডিভাইস যেটা কী করে কম্বাইন করে, কাকে কম্বাইন করে মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টগুলো সেটাকে কম্বাইন করে যে টিনি ডিভাইসটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে MEMS বা মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম। ঠিক আছে, তো এখানে কী ইউজ করা হয়, এখানে মাইক্রোফোন ইউজ করা হয়, অ্যাসিলোমিটার ইউজ করা হয়। অ্যাসিলোমিটার কি, সেটা হচ্ছে ভাইব্রেশনকে ডিটেক্ট করতে পারে। যেমন ধরেন ভূমিকম্পের সময় যে রিক্টার স্কেলে আমরা মাত্রা দেখে যে কতটুকু কম্পন অনুভূত হয়েছে, এই জিনিসটা করে থাকে অ্যাসিলোমিটার। ঠিক আছে, তো এটা কি করে এনেবল মিনিয়েচারাইজেশন টু সেন্সর ইন এ স্মার্টফোন মেডিকেল ডিভাইস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সেন্সর, খুব ছোটো আকারে সেন্সর, যেটা কিনা আমাদের স্মার্টফোন বা মেডিকেল ডিভাইসগুলোতে ইউজ করা হয়। ফোনে কীভাবে ইউজ হয়, যেমন ধরেন ফোনকে আমরা যখন ভাইব্রেট মোডে রাখি, ভাইব্রেন্ট হয় না আমাদের ফোন, যখন ফোন আসে বা কোনো টেক্সট আসে সেক্ষেত্রে। আবার ধরেন মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে এই MEMS কীভাবে কাজ করে, যেমন ধরেন বিভিন্ন ধরনের মেশিনে কী হয় কম্পন থেকেই তো আমরা একটা আউটপুট পাই। যেমন ধরেন যদি আমরা চিন্তা করি যে MRI মেশিন বা সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ডের যদি চিন্তা করি আল্ট্রাসোনোগ্রাম, সেক্ষেত্রে কী হয় ওইখান থেকে একটা কম্পনের মাধ্যমে আমরা আউটপুট পাই, তাই না? এই জিনিসটা হচ্ছে বোঝানো হয়েছে যে আমাদের মেডিকেল ডিভাইস বা স্মার্টফোনে MEMS যে জিনিসটা সেটা ইউজ করা হয়, যে টিনি ডিভাইস, সেটা কী করে আমাদের ফোনকে বা ডিভাইসকে যখন ভাইব্রেট আকারে হয় সেই জিনিসগুলোকে সে ডিটেক্ট করতে পারে বা রিড করতে পারে। যেটা বলছিলাম যে আমরা এই চ্যাপ্টারে স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলবো, তাই না? স্মার্ট অবজেক্টের 6টা মেন পার্ট আছে। 6টা পার্ট কী কী, সেটা হচ্ছে প্রসেসিং ইউনিট, সেন্সর, অ্যাকচুয়েটর, কমিউনিকেশন ডিভাইস, পাওয়ার সোর্স আর মেমোরি। এই 6টা জিনিস যদি কোনো একটা অবজেক্টের মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এই 6টার মধ্যে 6টাকে থাকতে হবে। তো প্রসেসিং ইউনিট কী করে, মানে প্রসেসিং ইউনিট বলতে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর যে কাজটা করে থাকে, প্রসেসিংয়ে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে প্রসেসিং ইউনিট কাজ, এবং সেটা হচ্ছে স্মার্ট অবজেক্টের প্রথম জিনিস। সেটা এরপরে হচ্ছে সেন্সর। সেন্সর কী করে, ডেটা কালেক্ট করে, তাই না? অ্যাকচুয়েটর কী করে, পারফর্ম করে অ্যাকশনকে পারফর্ম করে কোনো একটা কমান্ডের উপর বেস করে। এরপর হচ্ছে কমিউনিকেশন ডিভাইস। কমিউনিকেশন ডিভাইস বলতে ওয়াইফাই, ব্লুটুথ, এই জিনিসগুলো হচ্ছে কমিউনিকেশন ডিভাইস, অর্থাৎ একটার সঙ্গে একটা ডিভাইসকে কানেক্ট করে যার মাধ্যমে একটা কমিউনিকেশন বিল্ড হয়, তাই না? এরপর হচ্ছে পাওয়ার সোর্স। পাওয়ার সোর্স বলতে ব্যাটারি হতে পারে বা সোলার হতে পারে। মেমোরি হচ্ছে স্টোর সেন্সর রিডিং আর ফ্রিওয়্যারস, অর্থাৎ আমাদের যে সেন্সর রিডিংগুলো সেগুলোকে স্টোর করে বা ফ্রিওয়্যারের যে কাজগুলো সেগুলো হচ্ছে মেমোরি করে থাকে। তো এই 6টা আইটেমের কম্বিনেশনে আমাদের যে অবজেক্টটা তৈরি হয় সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট।
যে স্মার্ট অবজেক্ট কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। আমাদের কোশ্চেন মেনলি কেমন আসবে, কোশ্চেন কিন্তু এরকম আসবে না স্মার্ট অবজেক্ট কী বা এখানে কী কী জিনিস আছে এরকম টাইপের কোশ্চেন আসবে না, আমাদের কিন্তু সিনারিও বেসড কোশ্চেন আসবে। ওই সিনারিও থেকে বুঝতে হবে যে কোন কোন জিনিসের বা কোন কোন ক্রাইটেরিয়া ম্যাচ হওয়ার কারণে আমাদের ওইটাকে আমরা স্মার্ট অবজেক্ট বলতে পারবো, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন হবে। আমাদের কিন্তু একটাও ওই কাকে বলে এর ডিফারেন্স কী, এটার সঙ্গে এটা কম্পারিজন কী, এরকম টাইপের কোশ্চেন আসবে না। সব কোশ্চেনে কিন্তু আমাদের আসবে হচ্ছে মানে প্যাসেজ ওয়াইজ বা একটা সিনারিও উপর বেস করে আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে। তো এখন আমরা দেখবো ট্রেন্ডস ইন স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে কিছু ট্রেন্ড আছে, সেগুলো কি, সাইজ ইজ ডিক্রিজিং, অর্থাৎ সাইজকে ডিক্রিজ করা, অর্থাৎ যতটুকু সম্ভব সাইজটাকে ছোটো করা। কারণ আমরা কী জানছি যে আমাদের ডে বাই ডে আমাদের যে ডিভাইসগুলো সেগুলোর সাইজ ছোটো হচ্ছে, তাই না? আগে দেখেন কম্পিউটারগুলো কত বড় ছিল, এখন কম্পিউটারগুলো একটু ছোটো সাইজ করা হয়েছে, মিনিমাইজ করা হয়েছে, তার থেকে আরেকটু ছোটো করা হয়েছে, কী তৈরি হলো, ল্যাপটপ, এরপর কী তৈরি হয়েছিল, ট্যাব, এরপর কী হয়েছে, স্মার্টফোন। এই যে আস্তে ডিভাইসগুলো ছোটো হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্টের কাজ। ডে বাই ডে সে সাইজটা ডিক্রিজ হচ্ছে, তাই না? সাইজ ডিক্রিজিং হচ্ছে এটার মেইন কাজ। এরপর কি, পাওয়ার কনজাম্পশন ইন ডিক্রিজিং, অর্থাৎ লো পাওয়ারের চিপের মাধ্যমে যাতে সে কাজ করতে পারে সেই জিনিসটাকে এনশিওর করা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্টের আরেকটা মেন উদ্দেশ্য। এরপর হচ্ছে প্রসেসিং পাওয়ার ইজ ইনক্রিজিং, অর্থাৎ পাওয়ার কনজাম্পশন কম হোক কিন্তু তার প্রসেসিং পাওয়ার কিন্তু ইনক্রিজ হতে হবে, অর্থাৎ প্রসেসিং কাজটা যাতে দ্রুত হয় সেই জিনিসটা কিন্তু এনশিওর করতে হবে। যেমন ধরেন এখানে আইওটি এজ কম্পিউটিং, এখানে হাই প্রসেসিং পাওয়ারের না এটা এক্সাম্পল না এটা। এরপর হচ্ছে কমিউনিকেশন ক্যাপাবিলিটিস আর ইমপ্রুভিং, অর্থাৎ কমিউনিকেশন ক্যাপাবিলিটি ইমপ্রুভ করতে হবে। আগেকার যেরকম নেটওয়ার্কের মধ্যে বাফার হতো সেরকম হলে কিন্তু এখন হবে না, আমাদের কমিউনিকেশন যে নেটওয়ার্কটা সেটা অবশ্যই স্ট্রং হতে হবে, যেমন ধরেন 5G হতে পারে, যেটা কিনা অনেক স্ট্রং একটা কমিউনিকেশন নেটওয়ার্ক। এরপর হচ্ছে কমিউনিকেশন ইজ বিকামিং স্ট্যান্ডার্ডাইজ, অর্থাৎ কোনো একটা স্ট্যান্ডার্ডকে ফলো করে কমিউনিকেশনকে বিল্ড আপ করতে হবে। যেমন স্ট্যান্ডার্ড বলতে 1 MTM হতে পারে, অন্য যে কোনো স্ট্যান্ডার্ডাইজড যে স্ট্রাকচার বা আর্কিটেকচার সেটাকে ফলো করে কমিউনিকেশনকে বিল্ড আপ করতে হবে স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে। ক্লিয়ার? তো এইগুলো ছিল মেনলি আমাদের স্মার্ট অবজেক্টের ট্রেন্ডগুলো। তো এখন দেখবো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, যেটাকে সংক্ষেপে WSN বলা হয়, ঠিক আছে? এ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বা WSN ইজ এ কালেকশন অফ spatially distributed autonomous device that monitor physical or environmental conditions and cooperatively send the collect data through wireless communication to a central system for analysis and decision making। অর্থাৎ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বা WSN কী করে, একটা ডিস্ট্রিবিউটেড কালেকশন যেটা হয় কী করে, অটোনোমাস ডিভাইসের মধ্যে মনিটর করে, কি মনিটর করে, ফিজিক্যাল আর এনভায়রনমেন্টাল কন্ডিশন কী সেটা মনিটর করে, ঠিক আছে? সেই সাথে কী করে আরও কোঅপারেটিভলি সেন্ড করে, কি সেন্ড করে, দ্য কালেক্টেড ডেটা থ্রু ওয়্যারলেস কমিউনিকেশন, অর্থাৎ আমাদের যে কালেক্টেড ডেটা থাকবে সেটাকে সে সেন্ড করবে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে, ঠিক আছে? এবং সে তার মাধ্যমে সে কী করতে পারবে, সেন্ট্রাল সিস্টেম সেই সেন্ড করা যে ডেটাটা সে পাবে, যে ডেটাকে রিসিভ করবে সেই ডেটার উপর বেস করে সে কী করতে পারবে, অ্যানালাইজ করতে পারবে এবং ডিসিশন মেক করতে পারবে। তো ওয়্যারলেস সেন্সরের কাজ মেনলি এইটাই। তো এটা হচ্ছে ওয়্যারলেস সেন্সরের ডেফিনেশন গেল। তো এখন আমরা দেখব বেসিক কম্পোনেন্টস অফ এ সেন্সর নোড। একটা সেন্সর নোডে কিছু বেসিক কম্পোনেন্ট থাকে, সেগুলো কী কী, লোকেশন ফাইন্ডিং ইউনিট, সেন্সিং ইউনিট, ট্রান্সসিভার, এডিসি, প্রসেসর, স্টোরেজ, পাওয়ার। এখন এগুলো কী জিনিস? ফার্স্টে হচ্ছে লোকেশন ফাইন্ডিং ইউনিট। এই যে লোকেশন ফাইন্ডিং ইউনিটটা হচ্ছে জিপিএস, অর্থাৎ লোকেশনকে ফাইন্ড করে, সেটা কে করে থাকে, জিপিএস করে থাকে। এরপর হচ্ছে সেন্সিং ইউনিট। সেন্সিং ইউনিটের কাজ কি, সেন্সর ফর ডেটা কালেকশন, অর্থাৎ যে সেন্সরগুলো ডেটাকে কালেক্ট করে সেগুলোই হচ্ছে আমাদের যে ইউনিটে থাকে সেটাই হচ্ছে সেন্সিং ইউনিট। এরপর হচ্ছে ট্রান্সসিভার। ট্রান্সসিভারের কাজ কি, ওয়্যারলেস কমিউনিকেশন বিল্ড আপ করা, অর্থাৎ কোনো ধরনের তার না লাগে ওয়্যারলেস মাধ্যমে তারা কমিউনিকেশন করতে পারে, সেই কাজটা করে থাকে ট্রান্সসিভার, ঠিক আছে? এডিসি। এডিসি কি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর্থাৎ আমাদের যে অ্যানালগ সিগন্যালগুলো সেগুলোকে সে ডিজিটাল ডেটাতে কনভার্ট করে, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল ডিজিটাল ডেটাতে ট্রান্সফার হয় বা কনভার্ট হয়, ঠিক আছে? এরপরে কি, প্রসেসর। প্রসেসরটা বলতে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। স্টোরেজ ডিভাইস কি, র্যাম
আর প্লাস্টিকই পাওয়ার বা পাওয়ার সোর্স হচ্ছে ব্যাটারি, সোলার, এই জিনিসগুলো হচ্ছে পাওয়ার সোর্স। তো এই জিনিসগুলো দিয়ে মেনলি আমাদের একটা সেন্সর নোড ক্রিয়েট করা হয়। তো এখন আমরা দেখব কনস্ট্যান্টস অন সেন্সর নোড বা সেন্সর নোডের যে লিমিটেশনগুলো সেগুলো। এখানে কী হয়, লিমিটেড এনার্জি, অর্থাৎ এনার্জি লিমিটেড থাকে, লিমিটেড প্রসেসিং ইউনিট বা প্রসেসিং পাওয়ারটা তার লিমিটেড থাকে, আনলিমিটেড থাকে না, এটা তার একটা মানে খারাপ দিক বা ডিসঅ্যাডভান্টেজ। এরপর কি লিমিটেড মেমোরি আর স্টোরেজ, অর্থাৎ তার যে মেমোরি বা স্টোরেজগুলো মানে সেন্সর নোডের সেটা লিমিটেড আকারে থাকে, একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, এর বাইরে সে কোনো ডেটাকে স্টোর করতে পারে না, এটা তার একটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর হচ্ছে আনরিলায়েবল কমিউনিকেশন ডিউ টু ইন্টারফারেন্স, অর্থাৎ যখন ইন্টারফারেন্স হয় তখন সে কী করে, আনরিলায়েবল যে কমিউনিকেশনগুলো সেগুলো সে বিল্ড আপ করে, যার ফলে আমাদের যেই সেন্সর নোডটা সেটা কিন্তু মাঝে মধ্যে ভুল রিডিং দিতে পারে। এরপর কি হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশনস, অর্থাৎ আমাদের কোনো এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি খুব রাশ হয়ে থাকে বা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সেন্সর কিন্তু মানে ভুলভাল রিডিং দিতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ সেন্সর ইন WSN। তা আমরা এখন দেখব যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা এই সেন্সরগুলো মানে ওয়্যারলেস সেন্সরগুলো কীভাবে কাজ করে থাকে সেগুলো খুব ইজিলি বুঝতে পারবো। তো দেখেন, প্রথমে হচ্ছে আমাদের যে ওয়্যারলেস সেন্সর তার এক্সাম্পল হচ্ছে এনভায়রনমেন্টাল মনিটরিং, অর্থাৎ এনভায়রনমেন্টকে মনিটর করার জন্য যে সেন্সরগুলো মানে ওয়্যারলেস সেন্সরগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে টেম্পারেচার সেন্সর, ডিটেক্ট ক্লাইমেট চেঞ্জ, ফরেস্ট ফায়ার, অর্থাৎ আমাদের যে ক্লাইমেট চেঞ্জগুলো সেগুলো সে ডিটেক্ট করতে পারে, বা আমাদের বিভিন্ন ধরনের দাবানল হয় না, সেই দাবানলগুলোকে সে কী করতে পারে, ডিটেক্ট করতে পারে টেম্পারেচার সেন্সর এনভায়রনমেন্টাল মনিটরের ক্ষেত্রে। আবার কী করে, আরেকটা সেন্সর কী হতে পারে, সেটা হচ্ছে হিউমিডিটি সেন্সর, মনিটর এয়ার হিউমিডিটি, অর্থাৎ বাতাসের আর্দ্রতা কেমন সেটাকে সে ডিটেক্ট করতে পারে। এরপর হচ্ছে এয়ার কোয়ালিটি সেন্সর, ডিটেক্টস পলিউশনস ইন এয়ার, অর্থাৎ বাতাসের মধ্যে কোন কোন মানে পলিউশনগুলো আছে বা কোন কোন জিনিসগুলো বাতাসে আছে সেগুলো সে ডিটেক্ট করতে পারে। এরপর হচ্ছে প্রেশার সেন্সর, ওয়েদার ফরকাস্টিং, ফ্লাড প্রেডিকশন, এগুলো সে করতে পারে, হচ্ছে প্রেশার সেন্সর। এরপর হচ্ছে সিসমিক আর ভাইব্রেশন সেন্সর, ওই যে যেটা একটাকে বলছিলাম অ্যাসিলোমিটার, সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন সেন্সর, তাই না, যেটা কী করে আর্থকোয়েককে মনিটর করতে পারে, অর্থাৎ ভূমিকম্পের যেই মাত্রাটা বা ভূমিকম্প কখন হতে পারে এই জিনিসগুলো, বা ভূমিকম্প হলে ওইটা ভাইব্রেট হবে মানে আমাদের যে সেন্সরটা, এবং তখন আমাদের ওই মাত্রাটা আসবে যে কতটুকু ভাইব্রেট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল মনিটরের ক্ষেত্রে ওয়্যারলেস সেন্সরের ভূমিকা। তো এগ্রিকালচারের ক্ষেত্রেও সেন্সর কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এগ্রিকালচারের ক্ষেত্রে যখন আমরা সেন্সর ইউজ করতাম সেটাকে বলবো আমরা স্মার্ট ফার্মিং, ঠিক আছে। এগ্রিকালচারের ক্ষেত্রে সেন্সর কীভাবে কাজ করে, যেমন ধরেন সয়েল ময়েশ্চার সেন্সর, যেমন ধরেন আমাদের প্রিসিশন অ্যাগ্রিগেশন, অর্থাৎ আমাদের যে মাটির যে আর্দ্রতা বা মাটির যে ময়েশ্চার সেটা সে মানে কম্পিউট করে দেখে যে সেটা কি ঠিক আছে নাকি এখানে পানি দেওয়ার প্রয়োজন। এরপর হচ্ছে নিউট্রিয়েন্ট সেন্সর, যেমন ধরেন সয়েল ফার্টিলিটি অ্যানালাইসিস, মাটিটা কতটুকু উর্বর এই জিনিসটা সে অ্যানালাইসিস করে থাকে সেন্সর। এরপর হচ্ছে লাইট সেন্সর, কন্ট্রোল গ্রিন হাউস লাইটিং ফর প্ল্যান্টস, অর্থাৎ গ্রিন হাউস যে লাইটিংগুলো সেগুলো সে কন্ট্রোল করে থাকে আমাদের প্ল্যান্টেশনের কাজের সুবিধার জন্য, অর্থাৎ গাছ লাগানো বা আমরা বিভিন্ন ধরনের দেখি একটা এরিয়ার মধ্যে একটা নার্সারি যেভাবে প্ল্যান্টেশন করা হয় সেই জিনিসগুলোই হচ্ছে লাইট সেন্সর করে থাকে, ওখানে যাতে গ্রিন হাউসকে কন্ট্রোল করা যায় সেই জন্য একটা লাইট সেন্সরকে ইউজ করা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর কিন্তু কাজ করে থাকে, যেমন ধরেন টেম্পারেচার হিউমিডিটি সেন্সর কী করে, প্রোটেক্ট ক্রপ ফ্রম আনফেভারেবল কন্ডিশনস, অর্থাৎ টেম্পারেচার এবং হিউমিডিটির সেন্সরটা আমাদের ক্রপগুলোকে প্রোটেক্ট করে, তারপর বেস করে বিভিন্ন ধরনের আনফেভারেবল যে কন্ডিশনগুলো হয়, যেমন ধরেন অতিরিক্ত খরা হয়েছে বা অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, এই টাইপের জিনিসগুলো থেকে আমাদের সেন্সর আগে থেকেই রিডিং দেয়, যার ফলে আমরা আমাদের ক্রপগুলোকে বা আমাদের যেই শস্যগুলোকে সেগুলোকে প্রোটেক্ট করতে পারি। হেলথ কেয়ারের ক্ষেত্রে আমাদের সেন্সর কিন্তু কাজ করে, যেমন ধরেন বডি টেম্পারেচার সেন্সর, থার্মোমিটার, তাই না, আমরা কী করি সেখান থেকে জল মাপি, তো এখানে কি একটা সেন্সর কাজ করছে, আমাদের বডির হিটটা সে মেজারমেন্ট করে তারপর আমাদের একটা আউটপুট দিচ্ছে। এরপর কি হার্ট রেট সেন্সর, অর্থাৎ বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকারগুলোতে আমরা কী করি হার্ট রেট চেক করতে পারি। গ্লুকোজ সেন্সর কী করে ডায়াবেটিস চেক করতে আমাদের সাহায্য করে। তো এই যে বিভিন্ন রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফে আমাদের সেন্সর কিন্তু বিভিন্নভাবে ইউজ করছি আমরা, তাই না।
এরপরে কি হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও সেন্সরের ভূমিকা থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। তো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমাদের ভাইব্রেশন সেন্সর কাজ করে, যেমন ধরেন ডিটেক্ট মোটর ইমব্যালেন্স, অর্থাৎ মোটর যদি ইমব্যালেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সেন্সরটা ভাইব্রেট করে এবং তার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের মোটর ইমব্যালেন্স হয়ে গেছে। এরপরে কি অথেস্টিক সেন্সর, এটা কী করে, মেশিনারি নয়েজ মনিটর, অর্থাৎ নয়েজকে মনিটর করতে সাহায্য করে আমাদের অথেস্টিক সেন্সর। এরপর গ্যাস সেন্সর কাজ করে থাকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে কোনো ধরনের গ্যাস যদি লিকেজ হয় সেটা সে ডিটেক্ট করতে পারে। প্রেশার সেন্সর কাজ করে, মনিটর প্রেশার ইন অয়েল আর গ্যাস পাইপলাইন, অর্থাৎ গ্যাস আর অয়েলের যে পাইপলাইনগুলো সেগুলো হচ্ছে কী করে, প্রেশার সেন্সর কাজ করে, যে কতটুকু প্রেশারে ওই গ্যাস আর অয়েলগুলো ওই লাইনের মধ্যে দিয়ে সঞ্চালন হচ্ছে, ঠিক আছে। এরপরে কি প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর কী করে থাকে, একটাকে বলছিলাম যে অটোমেশনের কাজ করে থাকে, যেটা কোন ইউনিটে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিটে অটোমেশনের যে কাজগুলো হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে সেই জিনিসগুলো সে মেজারমেন্ট করে থাকে। তো আমার বাসায় একটু কাজ হচ্ছে, তো আপনারা যদি নয়েজ পেয়ে থাকেন তো আই এম এক্সট্রিমলি সরি, কারণ এখানে বাসায় কাজ করার জন্য এখানে একটু নয়েজ হচ্ছে। এরপর হচ্ছে আরেকটা ক্ষেত্রে আমাদের সেন্সর কাজ করে থাকে, সেটা হচ্ছে স্মার্ট সিটিজ অ্যান্ড হোম অটোমেশন, তাই না। স্মার্ট সিটি বা হোম অটোমেশনে সেন্সর কীভাবে কাজ করে, মোশন সেন্সর কী করে থাকে, যেমন ধরেন সিকিউরিটি অ্যালার্ম, স্মার্ট লাইট সিস্টেম, এই জিনিসগুলো হচ্ছে মোশন সেন্সর করে থাকে, কন্ট্রোল করে থাকে। এরপর হচ্ছে নয়েজ সেন্সর, আনবার্ন নয়েজ পলিউশন ট্র্যাকিং, অর্থাৎ নয়েজ যে পলিউশনগুলো সেগুলোকে ট্র্যাক করে থাকে। লাইট সেন্সর, অ্যাডাপটিভ স্ট্রিট লাইটিং, অর্থাৎ আমাদের রাস্তার যে লাইটগুলো আমরা দেখি যে সন্ধ্যা হওয়ার সাথে লাইটগুলো অটোমেটিক জ্বলে যায়, তাই না। তো এখানে কী করে, সেন্সর কাজ করে যে দিনের আলো কমে যাবে এবং লাইট অটোমেটিক জ্বলে উঠবে। এরপর কি গ্যাস আর স্মোক সেন্সর, অর্থাৎ বাসা বাড়িতে কী হয়, আমরা স্মোক ডিটেক্টর রাখি না, যেমন ধরেন সেটা কী করে, ফায়ার ডিটেক্ট করে, কোনো জায়গায় যদি আগুন লাগে সে যদি ধোঁয়া পায় সেক্ষেত্রে সেটা সে অ্যালার্ম প্লে করে, তাই না, যে এখানে ধোঁয়া দেখা যাচ্ছে, এখানে আগুন লাগতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের রিয়েল লাইফে আমরা বিভিন্ন টাইপের সেন্সর কিন্তু ইউজ করে থাকি। এখন আমরা দেখব এই ওয়্যারলেস সেন্সরের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জেসগুলো কী কী। এনার্জি কনজাম্পশন, সেন্সর নোড ইউজুয়ালি রান অন লিমিটেড ব্যাটারি পাওয়ার, অর্থাৎ সেন্সর নোডগুলো লিমিটেড ব্যাটারি পাওয়ারে রান করে থাকে। রিপ্লেসিং ব্যাটারিজ ইন থাউজেন্ডস অফ নোডস ইজ কস্টলি, অর্থাৎ যখন ব্যাটারিগুলোতে থাউজেন্ডস অফ নোড কানেক্ট করা লাগে তখন আমাদের কী হয়, নোডের যেই পাওয়ারটা বা ব্যাটারি পাওয়ারটা সেটাকে ইনক্রিজ করা লাগে, যেটা কিনা কস্টলি হয়ে যায়। তো এনার্জি মাস্ট বি অপটিমাইজ ফর সেন্সিং, প্রসেসিং অ্যান্ড কমিউনিকেশন, যেহেতু অনেক কস্টলি হয়ে যায় যখন একাধিক সেন্সর, হাজারের উপরে সেন্সরকে আমাদের একসাথে কানেক্ট করা লাগে, সেক্ষেত্রে ব্যাটারি ওই পাওয়ারটাকে টানতে পারে না, তখন আমাদেরকে আরও বেশি শক্তিশালী ব্যাটারি ইউজ করা লাগে, তখন জিনিসটা কস্টলি হয়ে যায়। সেই জন্য আমাদেরকে অবশ্যই এই এনার্জি পাওয়ারটাকে অপটিমাইজ করতে হবে, কার জন্য, সেন্সিংয়ের জন্য, প্রসেসিংয়ের জন্য এবং কমিউনিকেশনের জন্য, ঠিক আছে। এরপর একটা চ্যালেঞ্জ হতে পারে আমাদের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের ক্ষেত্রে, স্কেলাবিলিটি। WSN ক্যান ইনক্লুড 100 or thousands নোড, অর্থাৎ আমাদের ওয়্যারলেস সেন্সরের মাধ্যমে 100 বা 1000 নোড কিন্তু আমরা কানেক্ট করতে পারি। দ্য সিস্টেম মাস্ট স্টিল ওয়ার্ক এফিশিয়েন্টলি ওয়েন মোর নোডস আর অ্যাডেড, অর্থাৎ আমাদের সিস্টেমকে অবশ্যই এফিশিয়েন্টলি কাজ করতে হবে, যখন এই 100, 1000 বা তারও বেশি নোড কাজ করবে তখন সেটা এফিশিয়েন্টলি কাজ করতে পারে। তবে সমস্যাটা হচ্ছে যখন একাধিক ডিভাইস, অর্থাৎ হাজারের উপরে নোড আমাদের কানেক্টেড থাকে তখন কি হয়, রাউটিং অ্যান্ড ডেটা অ্যাগ্রিগেশন বিকাম কমপ্লেক্স ইন লার্জ নেটওয়ার্ক, অর্থাৎ ডেটাকে রাউটিং করা বা ডেটাকে অ্যাগ্রিগেশন করা তখন বেশি কমপ্লেক্স হয়ে যায়, যখন সেই নেটওয়ার্কটা অনেক বেশি লার্জ বা অনেক ম্যাসিভ নেটওয়ার্ক হয়ে যায় সেক্ষেত্রে। এটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের আরেকটা টাইপের চ্যালেঞ্জ। এবার কমন একটা চ্যালেঞ্জ কী হতে পারে, সিকিউরিটি, তাই না। নোড ক্যান বি ফিজিক্যালি ক্যাপচার্ড অ্যান্ড কম্প্রোমাইজ, অর্থাৎ নোডকে যে কেউ খুব ইজিলি ক্যাপচার করতে পারবে অথবা সেটাকে কম্প্রোমাইজ করে ফেলতে পারবে, যার ফলে সিকিউর কমিউনিকেশন কিন্তু আমাদের হার্ড হয়ে যাবে বা লিমিটেড পাওয়ার বা প্রসেসিংয়ে ওই সিকিউর কমিউনিকেশন করা কিন্তু তখন টাফ হয়ে যাবে। এরপর কী হতে পারে, প্রাইভেসি। সেন্সিটিভ ডেটা মাস্ট বি প্রোটেক্টেড, অর্থাৎ সেন্সিটিভ ডেটাগুলো, যেমন ধরেন সেন্সিটিভ ডেটা কোনগুলো, হেলথ ইনফরমেশন, তারপরে মিলিটারি সার্ভে। হেলথ ইনফরমেশন তো অবশ্যই প্রোটেক্টেড একটা ডেটা, আপনার হেলথের ইনফরমেশন অন্য কেউ কেন জানবে, বা মিলিটারি যেই সার্ভেগুলো হয়ে থাকে
সেগুলো অন্য কেউ কেন জানবে? এই যে প্রাইভেসির যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এখানে অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে। তবে আনঅথরাইজড অ্যাক্সেস ক্যান বি লিড টু প্রাইভেসি ভায়োলেন্স, অর্থাৎ যারা আনঅথরাইজ ইউজার তারা যদি ওখান মানে ওই সেন্সর নোডের অ্যাক্সেস পেয়ে যায় সেক্ষেত্রে তারা কী করতে পারে, সে প্রাইভেসির ভায়োলেন্স করতে পারে, তাই না? অবশ্যই মেকশিওর করতে হবে যারা অথরাইজড ইউজার তারা শুধুমাত্র যাতে ওই সেন্সর নোডগুলোতে অ্যাক্সেস করতে পারে, এটা মেকশিওর করতে হবে। এরপর একটা টাইপের চ্যালেঞ্জ কী হতে পারে, ডেটা ম্যানেজমেন্ট। ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক জেনারেটস ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা, প্রসেসিং, স্টোরিং অ্যান্ড অ্যানালাইজিং দোজ ডেটা রিয়েল টাইম ইজ চ্যালেঞ্জিং। অর্থাৎ আমাদের যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক সেটা ম্যাসিভ অ্যামাউন্টের ডেটাকে জেনারেট করে এট এ টাইম, এবং সেটাকে কী করা হয়, প্রসেসিং বা স্টোরিং বা অ্যানালাইজ করা রিয়েল টাইমে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ একসাথে অনেক ডেটা সেগুলোকে স্টোর করা, অ্যানালাইজ করা এটা অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। এরপর হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। ইন্টারঅপারেবিলিটি কি? ডিফারেন্ট ম্যানুফ্যাকচার মে বি ডিফারেন্ট কমিউনিকেশন may use different communication protocol, standardize and হার্ডওয়্যার, অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারার যে ডিফারেন্ট টাইপের ডিভাইসগুলো ডিফারেন্ট টাইপের প্রোটোকল ইউজ করে বা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ইউজ করে, সেগুলোকে একসাথে কানেক্ট করে একটা সিস্টেমকে মানে রান করা অনেক বেশি ডিফিকাল্ট, ঠিক আছে? এরপর হচ্ছে কি লিমিটেড ব্যান্ডউইথ। লিমিটেড ব্যান্ডউইথের মধ্যে কী হতে পারে, ওয়্যারলেস সেন্সরের আর একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন হ্যাজ রেস্ট্রিক্টেড ফ্রিকোয়েন্ট স্পেকট্রামস, অর্থাৎ আমাদের যে ওয়্যারলেস কমিউনিকেশন সেখানে একটা ব্যান্ডউইথ ফিক্সড করা থাকে, রেস্ট্রিক্টেড ব্যান্ডউইথ থাকে, রেস্ট্রিক্টেড ফ্রিকোয়েন্সি থাকে, যেখানে তার উপর বেস করে তাকে কাজ করতে হয়। একটা রেস্ট্রিক্টেড ব্যান্ডউইথের উপরে বা ফ্রিকোয়েন্সির উপরে সে কিন্তু আর যে কাজ করতে পারে না, এটা হচ্ছে তার আর একটা চ্যালেঞ্জ। তা আমরা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের অনেকগুলো চ্যালেঞ্জেস দেখলাম। তা আপনাদের কোশ্চেনে এরকম সিনারিও বেস থাকতে পারে যে এই একটা চ্যালেঞ্জ, এখানে কোন জিনিসটা আপনার মনে হয় যে ওয়্যারলেস ক্ষেত্রে ইউজ করলে সমস্যা হতে পারে, বা এই টাইপের কোশ্চেন সিনারিও বেস কোশ্চেন আসবে। তো এখন আমরা দেখবো এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে নোড বিহেভিয়ার ইন WSN, বা নোড বিহেভিয়ার হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে কেমনভাবে কাজ করে থাকে। দেন একটা নোড দুইভাবে কাজ করে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে মিসবিহেভ। মিসবিহেভ আবার দুইটা সাব ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে আনইনটেনশনাল আর একটা হচ্ছে ইন্টেনশনাল। আনইনটেনশনাল আবার দুটো ক্যাটাগরি আছে, ফেল্ড আর ব্যাডলি ফেল্ড, আর ইন্টেনশনাল দুটো ক্যাটাগরি হচ্ছে সেলফিশ আর ম্যালিকিউলাস। অর্থাৎ এই জিনিসগুলো আসলে কী বোঝাচ্ছে, নোড নর্মাল বলতে কী বোঝায়, ক্যান অপারেট অ্যাজ এক্সপেক্টেড, অর্থাৎ আমরা যেরকম এক্সপেক্ট করছি নোড আমাদেরকে সেরকম আউটপুট দিচ্ছে। মিসবিহেভ কি? মিসবিহেভ হচ্ছে আমরা যেরকম এক্সপেক্ট করছি আমাদের নোড সেরকমভাবে আমাদের এক্সপেক্টেড আউটপুট দিচ্ছে না, বা ইনকারেক্ট ডেটা সে শো করছে, ঠিক আছে? এরপরে কি মিসবিহেভ মধ্যে দুইটা ক্যাটাগরি, সেটা হচ্ছে আনইনটেনশনাল আর ইন্টেনশনাল। আনইনটেনশনাল বলতে যে এই ভুলগুলো ইচ্ছাকৃত হয় না, এগুলো হচ্ছে এই যে এক্সটার্নাল বা ইন্টারনাল যে প্রবলেমগুলো হয় তার কারণে রং ডেটা শো করে, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড ভুল। আর ইন্টেনশনাল ডেটা কি, এই ভুলগুলো ইচ্ছাকৃত হয়ে থাকে এবং নোটগুলো মাঝে মাঝে আমাদের সঙ্গে সেলফিশ বিহেভ করে, এই জন্য এখানে বলা হচ্ছে সেলফিশ, যা সে আমাদেরকে ডেটা উল্টোপাল্টা রিডিং দেয়, যার ফলে আমরা কী করি, সেটা আবার বেস করে কাজ করতে যাই, আমাদের বিভিন্ন ধরনের রিয়েল লাইফ প্রবলেম কিন্তু হয়ে থাকে। যেমন ধরেন এটার এক্সাম্পল কেমনভাবে দিব, যে একটা গ্যাস ডিটেক্টর কী করে, যে কোনো একটা স্মোক পেলে সে অ্যালার্ম বাজায়, তাই না? এখন ধরেন এটা কেন ইউজ করে, যাতে বাসায় কোনো আগুন লাগলে সেটা যাতে আমাদেরকে অ্যালার্ম দিয়ে মানে রিমাইন্ডার দেয় যে একটা বাসায় আগুন লাগতে পারে, ধোঁয়া দেখা যাচ্ছে। বাট যদি আমি করি একটা কয়েল ধরাই, সেক্ষেত্রে তখন ওখান থেকে ধোঁয়া হবে, সেই ধোঁয়াকে সে ডিটেক্ট করে বলবে কি না বাসায় আগুন লাগছে, এটা কি ঠিক? ঠিক না, এই যে ইনকারেক্ট রিডিং দেয়। তো এইখানে বলা হয়েছে যেখানে হচ্ছে দুটো হতে পারে সেলফিশ আর ম্যালিকুলাস বলতে ওই যেটা বললাম যে আসলে জিনিসটা হয়নি, আগুন লাগেনি, কিন্তু ধোঁয়া দেখে সে মনে করছে আগুন লাগছে, ঠিক আছে? আর আনইনটেনশনাল কী হতে পারে, ফেল্ড হতে পারে, আমরা যে চাচ্ছি সেটা ডেটাকে পাইনি, বা খুব খারাপভাবেই উল্টাপাল্টা রিডিং আসে। যেমন ধরেন ওয়েদার ফরকাস্টের ক্ষেত্রে যদি বলা হয়, ধরেন সেন্সর বলছে যে আজকে বৃষ্টি হবে, বাট দেখা গেল কি রিয়েল লাইফে যে আজকে এক ফোঁটাও বৃষ্টি নেই, একদম কাঠফাটা রোদ, তো সে কি উল্টাপাল্টা রিডিং দিল। বাট সেটা কি আনএক্সপেক্টেড বা আনইনটেনশনাল ক্ষেত্রে, যেমন ধরেন বিভিন্ন ধরনের ইন্টারনাল বা এক্সটার্নাল প্রবলেমের জন্য আমাদের সেন্সর উল্টাপাল্টা রিডিং দেয়, আবার ইচ্ছাকৃতও কিন্তু অনেক সময় উল্টাপাল্টা রিডিং দেয়।
তো এটাই হচ্ছে মেনলি নোডাল বিহেভিয়ার অফ এ WSN। তো এই ছিল আমাদের মেনলি মিডের টপিকস। তো মিডের টপিকস এই পর্যন্তই। তো হোপফুলি আপনারা টপিকসগুলো বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি বোঝার থেকে এই জিনিসটা এই সাবজেক্টটা বেশি মুখস্থবিদ্যা টাইপের, অর্থাৎ আপনি যে জিনিসটা সম্পর্কে নলেজ গেইন করলেন সেটার উপর বেস করে কোশ্চেনের যে সিনারিও তার সাথে কম্পেয়ার করতে পারেন, সেটাই হচ্ছে মেনলি এই সাবজেক্টের কাজ। পুরোটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এখানে কোনো লজিক্যাল বা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই। তো ভিডিওগুলো মেবি স্লাইটলি বোরিং হয়েছে, কারণ সবই থিওরি, আমার তো কিছু করার নাই, এখানে থিওরিটিক্যাল পার্ট, থিওরিটিক্যাল সাবজেক্টই এইটা। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, যাতে আপনারা জিনিসগুলো মানে ক্যাপচার করতে পারেন আপনাদের ব্রেনে। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন আল্লাহ হাফেজ।